আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার ভালোবাসা গল্পের শেষ পার্ট গাইস। নতুন গল্প আপলোড দিয়ে দিয়েছি ভয়েস অফ জামিল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গল্পের নাম হচ্ছে বিয়ের বাঁধন। তো গল্পটি আশা করি আপনাদের নতুন গল্পটি ভালো লাগবে, তো সবাই দেখবেন। তো এই গল্পটি এটি শেষ পার্ট, তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ড্রয়িং রুমে থমথমে অবস্থা। ফিরোজ খান, জুনায়েদ খান আর জুবায়ের খান তিনজন একই পাশাপাশি সোফায় বসে আছে। আরিয়ান আর তাহসিন দুইজন একসাথে বসে। তাহসিনের চোখে মুখে ভয় এবং দুশ্চিন্তার ছাপ, কিন্তু আরিয়ান পুরো উল্টো, সে একদমই স্বাভাবিক। এদিকে জোহরা বেগম মুমতাহিনা বেগমের পাশে দাঁড়িয়ে আছে। তারা চোখে মুখেও আতঙ্ক, বাপ ছেলের যুদ্ধ বেঁধে যায় কিনা। বেশ অনেকক্ষণ চুপ থাকার পর জুনায়েদ খান গম্ভীর কণ্ঠে বলেন, বিয়ে যে করবে তা তোমার যোগ্যতা কি? কোনো মতে বিয়েটা করেছ, তারপর তো ক্যামেরা নিয়ে বন বদলে দৌড়াচ্ছ। মেয়ে বাড়িতে যে নিজের কি যোগ্যতা বলবে? ভ্যানওয়ালা তোমার কাছে মেয়ে দিবে না। তাহসিন নিজের দৃষ্টি নত রেখে জবাব দেয়, আমার অ্যাকাউন্টে পারপন্ত 6 ডিজিটের স্যালারি ঢুকে। কোনো মতো করি আর যাই করি, বিয়ে তো করেছি, সেটাই বলবো। আর যাকে বিয়ে করব তার বাবা ভ্যান চালক না। বাহ বাহ বাহ, মেয়ে ঠিক করে রেখেছ। তাহলে আর আমাদের জানানো কি দরকার, বিয়ে করে ঘরে তুলো। ফিরোজ খান জুনায়েদ খানকে থামতে বলে, কাকে পছন্দ করেছিস? আশা করব এমন কাউকে করবে না যাকে খানবাড়ির বউ হিসেবে গ্রহণ করা যাবে না। তাহসিনের গলা বুক এবার শুকিয়ে আসে। আরিয়ানের দিকে আশা নিয়ে তাকায় যে আরিয়ান কিছু বলবে, কিন্তু না। আরিয়ান চুপ করে ফোনের দিকে তাকিয়ে আছে। তাহসিন শুকনো ডুক গিলেই বলে, আসলে আসলে মানে, এত আসল আসল করছো, আসল নকল কথা বলার সাহস নিয়ে আবার আসছো বিয়ে করতে? থতমত মুখে জুনায়েদ খান তাহসিনের কথাগুলো শুনিয়ে আবারও মুখ ফান করে বসে। তাহসিনের দ্বারা বলা সম্ভব হবে না বুঝতে পেরে আরিয়ান এবার বলে, তাহসিন আখিকে পছন্দ করে, আখিকে বিয়ে করতে চায়। এখন আপনাদের মতামত জানান। আরিয়ানের কথা এবার জোহরা বেগম চুপ করে থাকতে পারে না, এগিয়ে এসে বলেন, ওই মেয়ে কি খানবাড়ির যোগ্য? আখির বাবা তো স্কুল মাস্টার। জোহরা বেগমের কথা শুনে ফিরোজ খান থতমত করে গম্ভীর গলায় বলে, ঠিকভাবে কথা বলো মেজু বউ, ভুলে যেও না তুমি নিজের কোন বাড়ি থেকে উঠে এসেছ। শুধুমাত্র জুনায়েদের পছন্দ গুরুত্ব দিয়ে আব্বা তোমাকে এই বাড়িতে বউ করে এনেছে। ফিরোজ খানের এমন মুখে ঝামামখা কথা শুনে জোহরা বেগমের মুখ থতমত হয়ে যায়। ফিরোজ খান কিছুটা থেমে বলে, সেই তুলনায় আখিদের অবস্থা অনেক ভালো। আশা করব এই বিষয়ে দ্বিতীয় কোনোদিনও কোনো কথা বলা হবে না। অন্তত নিজের অতীতের কথা যদি ভুলে না যাও। জোহরা বেগম আর কোনো কথা না বলে সরে আসেন এক পাশে। ফিরোজ খানের কথায় জোহরা বেগমের বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। ফিরোজ খান প্রতিটা কথা সত্যি বলেছে। দিন আনা দিন খাওয়া পরিবারে থেকে এসে খানবাড়ি মেজ বউ হওয়া মুখের কথা না, নিতান্ত সৌভাগ্য ছিল। জুনায়েদ খান নিজের পছন্দ করা জোহরা বেগমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ঘরে অভাব থাকলেও সৃষ্টিকর্তার রূপ দেওয়াতে সেদিন সেই ভাগ্য চোরবালি মেয়েরকে বিরাট খান বাড়িতে বউ হওয়ায়। সেই তুলনায় আখিদের অবস্থা অনেক গুণে ভালো। অতীতে বর্তমান হিসাব মিলিয়ে জোহরা বেগম পিছিয়ে এসে এক কোণে দাঁড়িয়ে রইলেন। ফিরোজ খান জুনায়েদ খানকে বলে, তোমার ছেলের জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত তুমিই নিবে। যেহেতু তাহসিন তার পছন্দের কথা জানিয়েছে, এখন তুমি তোমার মত খুঁজে নিয়ে দেখো। যদি বুঝো যে মেয়ে এবং তার পরিবার ভালো, দেরি না করে সামনে এগোও, এক শুক্রবারে বিয়ে ব্যবস্থা করো। জুনায়েদ খান বড় ভাইকে অন্তত সম্মান ও শ্রদ্ধা করে। তার কথা মতো সে সবসময় চলেছে এবং সফল হয়েছে। বড় ভাইয়ের কথা মতো চলে বলে ফিরোজ খান তাকে হাতের পুতুল বানিয়েছে এমনটা নয়, তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ঠিক যেমন এখন দিলেন। জুনায়েদ খান বেশি কিছু না বলে ছোট করে বলেন, আচ্ছা ঠিক আছে। জুনায়েদ খানকে নিয়ে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্য। আরিয়ান উঠে চলে যায় নিজের ঘরে। তাহসিন চুপ করে বসে থাকে একই জায়গায়। তখন জোহরা বেগম আর মুমতাহিনা বেগম এগিয়ে যেয়ে বসে তাহসিনের পাশে। তাহসিন এক নজরে তাকিয়ে আবার নজর নামিয়ে রাখে। জোহরা বেগম তাহসিনের দিকে তাকিয়ে থেকে নরম সুরে বললেন, তোমার আব্বু যদি রাজি না হয় তখন কি করবে? তাহসিনের ঠোঁটের কোণে ঠান্ডা হাসি রেখা ফুটে ওঠে। রাজি হবে এটা আমার বিশ্বাস, নিজের পছন্দের উপর আমার বিশ্বাস আছে। জোহরা বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাহসিন বেরিয়ে যায়। জোহরা বেগম তাহসিনে যাওয়ার পানে চেয়ে থাকে। মুমতাহিনা বেগম জোহরা বেগমকে বলেন, তাহসিন ভালো কাউকে পছন্দ করেছে, তুইও চিন্তা করিস না। জোহরা বেগম বুঝদানের মতো মাথা নেড়ে বলল, আমার ছেলেটা যদি কাউকে পছন্দ করেছে এটা অনেক। আর তখন আমি আখির বাবার কথা এমনি এমনি বলিনি, কারণ আমি জানি বড় বংশের মেয়ে বিয়ে দিতে গেলে বাবা মা কত ভাবে। আমার বাপ মা ভেবেছিল, সেটা ভেবেই বলেছিলাম। তাহসিনের চুপ থাকা অন্তর্মুখী আচরণ আমাকে ভাবাতো তাহসিন কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবে কিনা। ও যাকে পছন্দ করুক, আমার আপত্তি নেই। আমার ছেলে পছন্দ বলে আমি মাথায় তুলে রাখবো। জোহরা বেগমের কথায় মুমতাহিনা বেগম একটু আশ্বস্ত হন। জীবনে বড়ই অদ্ভুত, কে কোথায় থেকে এসে একজনের সাথে জড়িয়ে যাবে কেউ বলতে পারে না। মুমতাহিনা বেগম নিজেও নিজের অতীত জীবন সম্পর্কে মাঝে মাঝে ভাবেন। মুমতাহিনা বেগমের শাশুড়ি মায়ের চোখে সেদিন না পড়তেন এই খানবাড়ির বউ হওয়া তার জন্য অকল্পনীয় ছিল। সামান্য চাষার মেয়ে হয়ে খানবাড়ির বউ হয়ে আসা
সমস্তটাই এক স্বপ্নের মতো মনে হয়েছিল মুমতাহিনা বেগমের কাছে। নিজের মনে সেই কথা ভেবে জোহরা বেগমকে বলেন, শাশুড়ি মা যেদিন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তখন প্রতিবেশী সকলে অনেক কানাঘুষা করেছিল। অনেকে এটাই বলেছিল আমি নাকি জাদু করেছি, তা না হলে বড় খানের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে তার মা স্বয়ং আসেন। আমাদের শাশুড়ি মা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী আর দূরদর্শধারী। তিনি আন্দাজ করেছিলেন বলে যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সেদিন আমাকে চুরি নাকফুল পুড়িয়ে দিয়ে এসেছিলেন। সেদিন আমাদের বাড়িতে যে কি বলেছিলেন জানিস? জোহরা বেগম উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করে, কি বলেছিল মাম্মা? মুমতাহিনা বেগমের ঠোঁটের কোণে হাসি ঝলক দেখা যায়। তারপর বলেন, আমার আব্বার কাছে যে বলেছিল আপনাদের মতামত জানতে চায় না, আমার হিনাকে লাগবে ছেলের বউ হিসাবে। খানবাড়ি করতে এসে এই প্রস্তাব দিচ্ছে এ যেন আমার আব্বা বিশ্বাসই করতে পারেন না। তিনি ভয়ার্ত গলায় বলেছিলেন, বড় খান যদি এমন গরিব ঘরে মেয়ে পছন্দ না করে। আম্মা তখন জবাব দিয়েছিলেন, সেটা না মানলে আমি নিজে মেয়ে হিসাবে দত্তক নিয়ে যাব, তাও হিনাকে লাগবে। জোহরা বেগম অত্যন্ত মনোযোগ দিয়ে মুমতাহিনা বেগমের কথা শুনছিলেন। এরই মধ্যে দেখতে পাই আরিয়ান নেমে সোজা রান্নাঘরে চলে যাচ্ছে। তারা জানেন আরিয়ান পুরীর জন্য খাবার নিয়ে যেতে এসেছে, এই কারণে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। জোহরা বেগম উৎসাহিত কণ্ঠে জিজ্ঞাসা করেন, ভাইজান কি রাজি ছিল? ইস বোকা কোথাকার, রাজি না থাকলে তোর বড় যা হলাম কিভাবে? আম্মা যে কথা বলার মাঝে উনি যে হাজির হন সবার সামনেই বলেন, বিয়ে করলে এই মেয়েকে করব, না হলে না। দুই জায়ের মধ্যে হাসির রোল পড়ে। তাদের হাসি শুনে মরিয়ম বেগম এসে যোগ দেন। কি কথা হচ্ছে শুনতে শুনতে রান্নাঘর থেকে মা চাচিদের কথা কিছুটা আরিয়ানের কানেও পৌঁছচ্ছে। মায়ের কাছে বহুবার এই কাহিনী সে শুনেছে। যতবারই শুনেছে মনে হয়েছে এই প্রথমবার শুনেছে। কারোর ভালো লাগা ভালোবাসার কথা শুনতে কার না ভালো লাগে? বিষাদময় জীবনে একটু স্বস্তি দেয় এসব ঘটনাগুলো। সবাই যদি পরিপূর্ণতার কষ্টে ডুবে থাকে তাহলে পূর্ণতা কে মত্ত দেবে? আরিয়ান পুরীর জন্য কিছু ফুডস নাটস আর মার্সার হলডিক্স রেডি করে ট্রেতে সাজিয়ে নিয়ে উপরে নিজের ঘরে চলে যায়। পুরী বালিশে মাথায় হেলান দিয়ে বসে বই পড়ছে, নাড়াচাড়া করতে ভীষণ কষ্ট হয়। আরিয়ান রুমের ভিতরে প্রবেশ করে খাবারের ট্রেটা টেবিলে নামিয়ে রেখে দরজা আটকে দিয়ে পুরীর কাছে যেয়ে বসে। আরিয়ান এসে বসতেই পুরী বইটা একটু উঁচু করে মুখের সামনে ধরে, যাতে মুখটা আড়াল হয়। পুরী এমন কাণ্ডে আরিয়ান একটু ঠোঁট সামান্য প্রসারিত হয়, কিন্তু নিজেকে সামলে বলে, তোমার হয়েছে কি আমাকে একটু বলো না। না বললে কিভাবে বুঝবো? পুরী নিশ্চুপ, কোনো উত্তর নেই। আরিয়ান আবারও জিজ্ঞাসা করলো, এবার উত্তর নেই? আবারও এবং আবারও, কিন্তু পুরী নিরুত্তর। আরিয়ান এবার অধৈর্য হয়ে মুখের সামনে থেকে বইটা এক টান দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দুই গালে হাত রেখে জিজ্ঞাসা করে, এবার বলো, কাল থেকে কথা বলছো না ঠিক করে, তুমি জানো তোমার নীরবতা আমাকে কি পরিমাণ পোড়াচ্ছে? স্পিক আউট হানি। পুরী আরিয়ানের দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি বলেছেন প্রিয়ানের কথা, কিন্তু ও তো ভাই বোন একসাথে নিয়ে আসছে। পুরীর কথা শুনে আরে একটু চুপ করে থেকে হেসেই বলে, ওর একা একা বোর ফিল হবে তাই একসাথে নিয়ে আসছে। তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি পাগল হয়ে যাব তো? পাগল কেন হবে, আমরা সবাই আছি তো। আরিয়ান ফুলের বাটি থেকে এক এক করে ফল তুলে পুরীকে খাইয়ে দিতে থাকে। পুরীও খেতে খেতে বলে, তিনটা বেবি জন্ম দিয়ে যদি আমি কথা শেষ হওয়ার আগে আরিয়ান পুরীর ঠোঁট আঙ্গুল দিয়ে থামিয়ে দেয়। দুই দিকে মাথা নেড়ে বলল, এইসব কথা বলবেন? আর যদি বলো তো আমি চলে যাব, আর কোনোদিন আসবো না, মনে রেখো। আরিয়ানের মুখ ভার হয়ে আছে দেখে পুরী এগিয়ে যে আরিয়ানের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে আহ্লাদে কণ্ঠায় বলে, এত হ্যান্ডসাম এত কেয়ারিং লাভিং হাজব্যান্ড ছেড়ে মরে যাওয়া যায় নাকি? আরিয়ানা কোনো কথা না বলে চুপ করে থাকে। আরিয়ানকে চুপ থাকতে দেখে পুরী আবারও হাত ঝাঁকি দিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? পুরী থেকে হাত ছাড়িয়ে আরিয়ান পুরী বেবি পাম্পের উপর আলতো করে কান রেখে বলে, এই যে তিন প্লেয়ার, মাম্মাকে কোনো কষ্ট দিবে না, একদম গুড বেবিসের মতো পৃথিবীতে ল্যান্ড করবে, কিন্তু মাম্মাকে একটু কষ্ট দেবে না, ওকে? আরিয়ানের এমন কাটে পুরী মুসকি মুসকি হাসে। আরিয়ান একটু থেমে আবারও বলে, তোমাদের মাম্মার কষ্ট হলে যে পাপার অনেক কষ্ট হয়, তাই মাম্মাকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলে আরিয়ান একটা চুমু খেয়ে বলে বসে। পুরী আরিয়ানের দিকে তাকিয়া জিজ্ঞাসা করে, বুঝলো সব কথা? আরিয়ান খুব কনফিডেন্টলি উত্তর দেয়, হ্যাঁ অবশ্যই, কারণ দে ইভ দ্য বেস্ট ডিএনএ আই হ্যাভ গিভেন দ্যাম। বুঝলে ভালো। তাহসিন ভাই কি বলতে পেরেছে? আব্বু চাচাকে বলেছে খোঁজ নিতে, তার পছন্দ হয় কিনা, যেহেতু তার ছেলে। পুরী উপর নিচে কয়েকবার মাথা নাড়িয়ে বলে, ঠিকই, আমার মনে হয় পছন্দ হবে, চিন্তা নেই। এবার সবগুলো শেষ করেন ম্যাডাম। ইদানিং পুরীর খিদের পরিমাণ বেড়েছে, তাই কোনো কথা না বলে খেয়ে নেয় সমস্ত খাবার। আরিয়ান পুরী খেয়াল রাখছে যেন পুরী নিজে একটা বাচ্চা। যত্ন ভালোবাসা পুরী প্রতিটা সময় কাটে। হসপিটালে করিডোরে বসে আছে আহনাব, তাহসিন, আরিফ। আহনাবের পরনে সাদা সাদা পাঞ্জাবি বেশিরভাগই রক্তে রঞ্জিত। তাহসিনের চোখে মুখে আতঙ্ক, দুশ্চিন্তার ছাপ। চোখ মুখ ছলছল করছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কান্না করে দিবে। আহনাব এগিয়ে এসে তাহসিনকে বলল,
চিন্তা করো না তাহসিন, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আহনাফের কথা তাহসিন আর কোনো নিজেকে ধরে রাখতে পারলো না। আহনাফকে জড়িয়ে ধরে বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কান্না শুরু করে দেয়। কান্নার তোরে কথা আটকে আটকে যাচ্ছে। আমি পারলাম না ভাইয়া, আমাকে ভরসা করে আরিয়ান ভাই রেখে গেল। আমার অবশ্য অসাবধানতায় আজকে এমন হলো। আমি কোনোভাবে নিজেকে মাফ করতে পারছি না। আজকে পুরীর বাচ্চা কিছু হলে আমি কি ভাইয়াকে মুখ দেখাবো কি করে? সব থেকে বড় কথা, আমি নিজেই নিজেকে মাফ করতে পারবো না, কোনোদিনও পারবো না। আহনাফের চোখ ছলছল করছে। তাহসিনের প্রলাপে নিজেকে সামলে তাহসিনকে বলে, কিছু হবে না পুরীর, আমার বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। তুমি আরিয়ানকে ফোন দাও, দ্রুত বেক করতে বলো। তাহসিন সোজা হয়ে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলে, আমি 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 পারবো না ভাইয়া। আমি আরিয়ান ভাইকে বলতে পারবো না, আমার সাহস নেই নেই নেই। আহনাফ কিছু বলতে নেবে তার আগে অপারেশন থিয়েটার থেকে নার্স বেরিয়ে আসে। ওরা তিনজনই এগিয়ে যায়। নার্সকে দেখে তাহসিন উস্তাদের মতো জিজ্ঞাসা করতে থাকে, আমার বোনের কি অবস্থা? বাচ্চা বাচ্চা ঠিক আছে তো? তাহসিনের বেকুলতা দেখে নার্স নিজেও ঘাবড়ে যায়। একটা প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বলে, এই মেডিসিনগুলো দ্রুত নিয়ে আসুন, আর ওই পজিটিভ ব্লাড ম্যানেজ করুন 4 ব্যাগ, প্রচুর ব্লিডিং হয়েছে। নার্সের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে আরিফ বলে, আমি এগুলো নিয়ে আসছি। আরিফ চলে যায় মেডিসিন আনতে। আহনাফ নার্সদের জিজ্ঞাসা করে, বাচ্চার কি অবস্থা? ইমার্জেন্সি সি সেকশন করা লাগবে, ব্লাড ম্যানেজ করুন দ্রুত। নার্স চলে যেতে তাহসিন আহনাফকে বলে, আমার ব্লাড গ্রুপে এ পজিটিভ, ও পজিটিভ, আমি দিব রক্ত। আহনাফ তাহসিনকে ধরে চেয়ারে বসিয়ে বলে, আমার ব্লাড ও পজিটিভ, 2 জন থেকে 2 ব্যাগ, আর বাকি থাকে 2 ব্যাগ। চিন্তা করো না, ম্যানেজ হয়ে যাবে। আহনাফ উঠে যেয়ে কাউকে ফোন কল করে। তখন তাহসিনও ফোন ভাইব্রেশন করে ওঠে। ফোন বের করে দেখতে পায় আখির ফোন। ফোন রিসিভ করতে আখি জিজ্ঞাসা করে, পুরী কি অবস্থা এখন? তাহসিন আখির কথা শুনে ডুকরে কেটে ওঠে। কান্না ভেজা কণ্ঠে বলে, ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, তোমরা কোথায়? আখির অস্থির হয়ে বলে, জেমে আটকে আছি, এক চুল পরিমাণে গাড়ি এগোচ্ছে না। তাহসিন না কিছু বলে আর না কিছু বলার সুযোগ দেয়। ফোন কেটে দিয়ে আরিয়ানের নাম্বারে ফোন করে। কয়েকবার রিং হতে আরিয়ান ফোন রিসিভ করে। তাহসিন কিছু বলার আগে আরিয়ান বলে, কি ব্যাপার সম্বন্ধী, বউ আর বোনদের নিয়ে ঘুরতে যে আমাকে স্মরণ, তা অডিও কলে আমার বউটা কোথায়? আরিয়ানের কথায় তাহসিন ভঙ্গুর হৃদয় আরও বেশি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বলতে যেও বলতে পারছে না পুরী কথা। তাহসিনকে চুপ থাকতে দেখে আরিয়ান আবার জিজ্ঞাসা করে, কি হয়েছে, কথা বলছিস না কেন, সব ঠিক আছে? তাহসিন এবার ফুপিয়ে কেঁদে ওঠে, কান্না জড়িত কণ্ঠে বলে, ভাইয়া তুমি এখন বাংলাদেশে ব্যাক করো, নেক্সট যে ফ্লাইট পাবে সেটাতে বাংলাদেশে ব্যাক করো। তাহসিনের কণ্ঠস্বর যেন আরিয়ানের মন মস্তিষ্ক ঝড় তুলে। ফোনের ওপর প্রান্তে থেকে আরিয়ান তাহসিনকে জিজ্ঞাসা করে, কান্নাকাটি বাদ দিয়ে ভালোভাবে বল, কি হয়েছে? তাহসিন শুকনো ঢুক গিলে গিয়ে আরিয়ানকে বলে, পুরীর উপরে কে বা কারা অ্যাটাক করেছে। তাহসিন আরিয়ানকে সমস্তটা খুলে বলে। আরিয়ানের চোখে মুখে আতঙ্কে উঠে অজানা শঙ্কায়। হাতটা অজান্তেই ফোনের উপর শক্তভাবে চেপে ধরে রাখে। আরিয়ানের হৃদয় যেন ভেঙে চুরমান হয়ে যাচ্ছে, ঠিক কাচের মতো। শিরশির দ্বারা যে ঠান্ডা স্রোত নেমে যায়, দেহ মন মস্তিষ্ক ঠান্ডা, ভয় ছড়িয়ে পড়ে। তার কণ্ঠস্বর তীব্র হয়ে ওঠে, কাঁপতে কাঁপতে বলে, আমি দুবাই ট্রানজিটে আছি, কিছুক্ষণের মধ্যে ফ্লাইটে উঠবো। পুরী আর আমার বাচ্চা যেন কিছু না হয় তাহসিন, যা করা লাগে সব কর, যা টাকা লাগে নে, কিন্তু ওদেরকে বাঁচা প্লিজ। তাহসিন আর কিছু বলার মতো শক্তি পেল না। এদিকে আহনাফ এসে দাঁড়িয়েছে, কিন্তু তাহসিন ফোনে কথা বলছে দেখে চুপ করে দাঁড়িয়েছিল। ফোন নামিয়ে রাখতে আহনাফ বলল, ব্লাড ম্যানেজ হয়েছে, চিন্তা কিছু নেই। আর তোমার ব্লাড দিতে হবে না, তুমি মেন্টালি অনেক দুর্বল হয়ে পড়েছ, এই অবস্থায় ব্লাড দেওয়া ঠিক না। আহনাফের কথাগুলো চুপ করে শুনেই গেল তাহসিন, কোনো জবাব দিল না। কিছুক্ষণের মধ্যে কি থেকে কি হয়ে গেল ভাবতেই তাহসিনের মস্তিষ্ক থমকে যায়। ফ্ল্যাশব্যাক। ডেলিভারি ডেটের কাছে আসার সময় হাত পা ফুলে উঠেছে। ডাক্তার বলেছে নিয়ম করে সকাল বিকাল একটু হাঁটাহাঁটি করতে। বেশ কয়েকদিন আরিয়ান পুরীকে বিকালে নিয়ে বের হয়। গাড়িতে করে বের হয়ে আসে, পাশে যত জায়গা আছে সেখানে নিরিবিলি দুইজন একটু হাঁটাহাঁটি করে আবার ফিরে আসে। একটানা ঘরে থাকতে থাকতে পুরী নিজে বিরক্ত হয়ে গিয়েছিল দেখে আরিয়ান ওকে বাইরে নিয়ে যায়। আরিয়ানের অফিসের কাজে নিজের শ্বশুরে ইনভলভ থাকতে না পারলেও ফুল টাইম ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু কিছুদিন ধরে বিদেশি এক ক্লায়েন্ট মিটিং আটকে আছে, কয়েক কোটি টাকার ডিল আটকে আছে একটা মিটিংয়ের জন্য। আরিয়ান ক্লায়েন্টের সাথে বারবার কথা বলছে আরিয়ান বদলে অন্য কেউ মিটিংয়ে অ্যাটেন্ড করবে, কিন্তু না, কোম্পানির সিও ছাড়া মিটিংয়ে বসবে না। এই বিষয় নিয়ে আরিয়ান বেশ কিছুদিন ধরে চিন্তিত ছিল। তাই দেখে পুরো আরিয়ানকে বলে, আপনি নিশ্চিন্তে মিটিংয়ে অ্যাটেন্ড করে আসেন, সবাই আছে, কোনো সমস্যা হলে সকলে তো আছেই। আরিয়ান পুরো হাত নিজের হাতে আবদ্ধ করে বলে, আমি চিন্তিত হতে পারি না, মনে হয় আমার চোখের আড়াল হলে তোমার যদি কোনো ক্ষতি হয়। পুরি আরিয়ানের হাতে চুমু দিয়ে বলে, সবাই আমাকে অনেক যত্ন করে, আমার ক্ষতি হবে এমন কিছু করবে না, নিশ্চিন্তে যান, কোম্পানি অনেক বড় একটা ডিল হাতছাড়া করা ঠিক হবে না। আরিয়ান পুরীর কথায় সেদিন মিটিংয়ের জন্য লন্ডনে আসে, কিন্তু কোনোভাবে নিজের মনকে শান্ত করতে পারছিল না। অশান্ত মন নিয়ে আরিয়ান ফ্লাইটে উঠে বসে।
এদিকে আরিয়ানে যাওয়ার পর থেকে পুরী নিজের মন খারাপ ছিল। যেহেতু আরিয়ান পুরীকে নিয়ে রোজ বের হতো, তাহসিন পুরী সহ তালহা, তাসনিয়া, প্রেরণা আর আরাফকে নিয়ে বের হয়, সাথে আখিদের নিয়ে নেয়। নিরিবিলি লেকের পাশে একটা পার্কে সকলে মিলে গিয়েছিল। পুরী কিছুক্ষণ হাঁটাহাঁটি করে হাঁপিয়ে যায়। তাহসিন পুরীকে নিয়ে বসিয়ে দেয় একটা বেঞ্চিতে। এইদিকে ওরা সবাই নিজেদের মতো দৌড়াদৌড়িতে ব্যস্ত। পুরী তখন দূরে বসে ওদের ছবি তুলতে থাকে। হঠাৎ পুরী চিৎকার, তাহসিন সহ বাকি সকলের দৃষ্টি ঘুরে যায়। তাহসিন ঘুরে দাঁড়িয়ে দেখতে পায় একজন বোরকা পরিত মহিলা পুরী পেট বরাবর লাথি দিয়ে আঘাত করতে উদ্যত হয়, কিন্তু পুরী তার আগে সেই লাথি ধরে ফেলে। দুর্বল শরীরে পেরে ওঠে না পুরী। তাহসিন আঁখি দৌড়ে যায়। তাহসিনকে দৌড়ে আসতে দেখে বোরকা পরিহিত মহিলা লাঠি ফেলে চলে যায়। তাহসিন দৌড়ে গিয়ে পুরীকে ধরে ফেলে। মেয়েটা প্রায় নিস্তেজ হয়ে যায়, গায়ের উপর ভর দিয়ে পড়ে আছে। পুরী চোখ দুটো আধছোয়া, যেন প্রতি সেকেন্ডে আনলিভে যাচ্ছে। তাহসিনের বুক হঠাৎই কেঁপে ওঠে। সে দু হাতে পুরী কাজ জোরে জোরে ঝাঁকায়, কণ্ঠস্বর কাঁপতে থাকে। পুরী, এই পুরী, কি হলো তোর? আমার দিকে তাকা প্লিজ। পুরী হাঁপাচ্ছে, খুব ধীরে, অগোছালো শ্বাস, কণ্ঠ শব্দ নেই, শুধু ব্যথায় চাপা আর্তনাদ চোখে ভেসে ওঠে। তাহসিন আবার ডাকতে যায়, তখন তার হাঁটু হঠাৎ পিছনে যায় পুরীর মাথার দিকে। মুহূর্তেই সে হাত ভেজা অনুভব হয়, কেমন যেন উস্কো আঠালো। তাহসিনের শরীরটা ঠান্ডা স্রোতে নেমে যায়। সে কাঁপা কাঁপা হাতে হাতটা সামনে আনে, লাল রক্ত। তাহসিন পুরো হাত রক্তে ভিজে আছে। তাহসিনের কণ্ঠস্বর ভেঙে যায়, হাই আল্লাহ! পুরী, চোখ খুলে রাখ, কিছু বল প্লিজ। পুরী মাথা তাহসিনের কাঁধে ঢলে পড়ে, শ্বাস আরো দুর্বল হয়ে আসে। চারপাশে শব্দ মিলিয়ে যায়। তাহসিন হাত হাঁপাতে থাকে, কি করবে বুঝে উঠতে সময় লাগে। আঁখি তখন তাহসিনকে ধাক্কা দিয়ে বলতে থাকে, হাসপাতালে নিয়ে চলেন, বসে আছেন কেন? তাহসিন বরাবর দুর্বল মনের মানুষ, এভাবে রক্ত দেখে তাহসিন নিজে অচেতন অবস্থা। সে ঘোরের মতো চারিদিকে তাকায়, হাত কাঁপছে, মাথা ঠিক মতো কাজ করছে না। আমি আমি কি করব? হায় আল্লাহ, এখন কি করব? কণ্ঠস্বর কেঁপে ওঠে। ঠিক তখনই পিছন থেকে একটু পরিচিত কণ্ঠ, তাহসিন, পুরী, কি হয়েছে? তাহসিন ঘুরে তাকায়, আহনাফ ছুটে আসে, পিছনে আসছে আরিফ। মুহূর্তে চোখ পুরীর অবস্থা দেখে চেহারা ফ্যাকাশে হয়ে যায়। আহনাফ তাহসিনের কাছ থেকে পুরীকে নিয়ে বলে, তুমি বাকিদের তোমার গাড়িতে নিয়ে আসো, আরিফ ওদেরকে পৌঁছে দেবে, আর তুমি আমার গাড়িতে চলো, পুরীকে নিয়ে হাসপাতালে। এই মুহূর্তে আহনাফের আগমন তাহসিনের কাছে আল্লাহর রহমত বলে মনে হলো। আহনাফের কথা মতো তাহসিন আঁখি সহ বাকিদের আরিফের সাথে পাঠিয়ে দেয়, পুরীকে নিয়ে হাসপাতালে যায়। পুরো রাস্তা তাহসিন পাগলের মতো পুরীকে ডেকেছে যাতে ওর সেন্স থাকে। অতিরিক্ত ব্লিডিং, পুরী নিস্তেজ হয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যে কি থেকে কি হয়ে গেল ভাবতে তাহসিনের ভিতরে ভীতি নতুন করে জন্ম নেয়। আরিফ ওষুধ এনে অনেকক্ষণ আগে নার্সদের কাছে দিয়েছে। মুমতাহিনা বেগমের আহাজারি ভেসে আসছে। তাহসিন ঘুরে তাকাতেই দেখতে পায় মুমতাহিনা বেগম আঁখিকে ধরে নিয়ে আসছে। কান্নাকাটি করার ফলে মুমতাহিনা বেগমের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাহসিনকে দেখে মুমতাহিনা বেগম তাহসিনকে ধরে, আমার পুরো এই অবস্থা কি করে হলো? তুই থাকতে কিভাবে হলো? দেখে রাখতে পারলি না? আমার ছেলের কাছে আমি কি জবাব দেব, বলে দে আমাকে। তাহসিন নিজেকে সামলে মুমতাহিনা বেগমকে বলে, বড় আম্মু, চিন্তা করো না, মাথায় সেলাই দেওয়া হয়েছে, এখন ইমার্জেন্সিতে সেকশন করা লাগবে। মুমতাহিনা বেগম তাহসিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মানে ওর ডেলিভারি ডেট এখনও দেরি আছে, এখন কিভাবে? তাহসিন কিছু বলার আগে আহনাফ এগিয়ে এসে বলে, অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে বাচ্চার উপর ইনফেক্ট পড়বে, এই কারণে। বাড়ির শুধু সেলিনা বেগমের কাছে বাচ্চাগুলো রেখে সবাই চলে এসেছে। ফিরোজ খান, জুনায়েদ খান, জুবায়ের খানকে নিয়ে অফিস থেকে সোজা হাসপাতালে এসেছে। ফিরোজ খান তাহসিনের কাছে গিয়ে এসে জিজ্ঞাসা করে, আরিয়ানকে জানিয়েছি? তাহসিন অপরাধীর মতো মাথা নিচু করে বলে, হ্যাঁ ভাইয়া, দুবাই ট্রানজিট এখনও 5 ঘন্টার মতো লাগবে। ডক্টর কি অপারেশন শুরু করেছে? হ্যাঁ। হাসপাতালে করিডোরে পুরো খানবাড়ির লোকে বিচ্ছিন্ন, ভারাক্রান্ত হৃদয়ে বসে আছে, অপেক্ষা আছে কখন উটি থেকে বের হবে। হঠাৎই বাচ্চার কান্নার আওয়াজ, সকলের দৃষ্টি যায় উটি দরজার দিকে। দরজার সামনে যে মুমতাহিনা বেগম, জোহরা বেগম দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ পরে দুইজন নার্স, দুইজন বেবি নিয়ে আসে। দুইজনের মুখে অদ্ভুত এক মিশ্রণ অনুভূতি, চোখে আনন্দ আলো, কিন্তু ঠোঁটের কোণে টান টান দুশ্চিন্তা। এই কয়েক সেকেন্ড যেন ঘন্টাখানেক দীর্ঘ হয়ে যায়। মুমতাহিনা বেগমের চোখে হঠাৎ জল ভরে ওঠে। উপস্থিত সকলে এগিয়ে আসে নবজাতকদের দেখতে। আনন্দের কান্না, আল্লাহর নিয়ামত পাওয়ার অনুভূতি। দুইজন বাচ্চা দেখে মুমতাহিনা বেগম জিজ্ঞাসা করে, দুইজন কেন, 3? একজন নার্স বলে, হ্যাঁ 3 জনই, কিন্তু বাচ্চা মেয়েটা অবস্থা একটু ক্রিটিক্যাল, স্পেশাল অবজারভেশনে আছে, অক্সিজেন লেকিং থাকায় ওকে অক্সিজেন দেওয়া হচ্ছে। জোহরা বেগম জিজ্ঞাসা করেন, বাচ্চা মেয়ে এই দুজন? 2টা ছেলে 1টা মেয়ে, নিন ওদেরকে। মুমতাহিনা বেগম ও জোহরা বেগম দুইজনকে কুলে নেয়। তখন আহনাফ নার্সকে জিজ্ঞাসা করে, পুরী কি অবস্থা? নার্স জবাব দেয়, মাথায় আঘাতটা ডিপ, আইসিইউতে 24 ঘন্টা অবজারভেশন রাখতে হবে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে লাউডে আরিয়ান বসে আছে। চারপাশে যাত্রীর কোলাহল, ব্যস্ততার আওয়াজ, কিন্তু তার কোনো এখন আর কিছু প্রবেশ করছে না, কেবল তাহসিনের কণ্ঠস্বর। পুরী আহত হওয়ার খবর।
এবং তার নিজের হৃদয়ে তীব্র অস্থিরতা। হাতগুলো অচেতনভাবে চেপে আছে ফোন, চোখ ফোকাস হারাচ্ছে, শ্বাস ওঠানামা অযথা দ্রুত, হৃদয় যেন বুকের মধ্যে চেপে ধরে। লাউঞ্জের মৃদু আলোয় আর শান্ত আবহাওয়া তার অস্থির মনকে আরও অস্থিত করেছে। প্রতি মিনিট যেন অন্তন্তকাল মনে হচ্ছে। আরিয়ানে মনে মনে গুনছে লন্ডন থেকে ঢাকা পর্যন্ত ফ্লাইটে কত সময় লাগবে। তার চোখে ভেসে ওঠে লাউঞ্জের ঘড়ি, সময়ের প্রতি সেকেন্ড যেন আগুনের মতো বারবার স্পর্শ করছে। আরিয়ানে মনে এক অচেতন চাপ তৈরি হচ্ছে। তার ভালোবাসা, ক্রোধ এবং অস্থিরতা এক হয়ে মগজে ঝড় তুলছে। লাউঞ্জের শান্ত পরিবেশ যেন তাকে আরও বেশি উত্তেজিত করে। তার প্রতিটি সেল, প্রতিটি নার্ভ বলে দিচ্ছে এখন যেতে হবে, এক সেকেন্ডও বিলম্ব সহ্য হবে না। প্রিয়ন খান বাড়ির 3 নতুন সদস্য, নতুন প্রাণের আগমনের সকলে মনের মধ্যে চলছে খুশির কলতলান। তাহসিন ইতিমধ্যে আরিয়ানকে ভিডিও কল করে দেখিয়েছে 3 জনকে। তখনই আরিয়ান নাম বলে দেয়। তাহসিনের কাছ থেকে চোখে জল আড়াল করতে দ্রুত ফোন রেখে দেয়। পরীকে আইসিইউতে স্পেশাল অবজারভেশনে রাখা হয়েছে। 24 ঘন্টা না পড়ানো পর্যন্ত বিপদমুক্ত বলা যাচ্ছে না। মাথার আঘাতটা গুরুতর। হাসপাতালে কেবিনে মুমতাহিনা বেগম ও মরিয়ম বেগমের ছেলে বেবি দুজনকে নিয়ে রেখেছে, আর আরিশা মেয়েকে বেবিটাকে। ওদেরকে দেখে আরিয়ান মুমতাহিনা বেগমকে বলে, আম্মু দেখছো 3 জনের চোখ আর নাক ভাইয়ার মতো। মুমতাহিনা বেগম মৃদু হেসে বলল, হ্যাঁ ঠিক বলেছিস। আর গায়ের রং পুরোপুরির মতো ধবধবে ফর্সা। আরিয়ান মন ভীষণতায় ছেয়ে যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরিশা বলে, মেয়েটার কপাল দেখেছো? কয়েক মাস আগে কত বড় অ্যাক্সিডেন্ট গেল, তারপর এখন এমন একটা পর্যায়ে এসেছে কেউ আটকাতে অ্যাটাক করলো। আচ্ছা আম্মু, আমাদের পুরি তো কারোর সাথেও নেই, পাশেও নেই, কারো কোনো ক্ষতি অজ্ঞাত করেনি, তাহলে ওকে কেউ মারতে যাবে কেন? কে করলো এটা? মরিয়ম বেগম পাশ থেকে বলে উঠলেন, যেই করুক পুরোর উপর খুব আছে। পরি ক্ষতি না করলেও খুব থেকে এমনটা হয়েছে। ফুটফুটে 3টে বাচ্চাকে কে এখনো দেখতে পারলো না। 3 জন পুরীকে নিয়ে আলোচনা করছে। সেই সময় উপস্থিত হন ফিরোজ খান। এগিয়ে যে প্রথমে হ্যান্ড স্যানিটাইজার করে বাচ্চাকে কাছে যায়। 3 জনকে একজন করে দেখে নিয়ে হাতে থাকা প্যাকেট থেকে 3টি বক্স বের করে। 3 জনের জন্য 3টে স্বর্ণের চেন। মুমতাহিনা বেগমের দিকে দেখিয়ে জিজ্ঞাসা করে, দেখো তোমার মন মতো হয়েছে ডিজাইন? মুমতাহিনা বেগম এক নজর দেখেই বললেন, হ্যাঁ হয়েছে। ফিরোজ খান মরিয়ম বেগম আর আরিশাকে দেখান। আরিশা বলে, সুন্দর হয়েছে, পুড়িয়ে দেবে। না, একদিন বয়স হয়নি, এখন এসব পড়ানো ঠিক না, বাড়িতে যে এসব হবে। আরিশাকে নিষেধ করে ফিরোজ খান মুমতাহিনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, আরিয়ান তো ঘন্টাখানেক আগে ল্যান্ড করেছে, হাসপাতালে আসেনি? মুমতাহিনা বেগম ফিরোজ খানের কথায় অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করে, আরিয়ান দেশে ফিরেছে এখন, হাসপাতালে না এসে অন্য কোথাও থাকার ছেলে না তো? মুমতাহিনা বেগমের কথাগুলো ফিরোজ খান একটু চিন্তিত হয়ে পড়েন। দ্রুত ফোন বের করে তাহসিনের নাম্বারে ফোন করেন। কয়েকবার রিং হতেই তাহসিন ফোন রিসিভ করে তাহসিন বলে, আসসালামু আলাইকুম বড় আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান কোথায়? আমি তো ভাইয়াকে নিতে এয়ারপোর্টে এসেছিলাম, কিন্তু কি? কিছুটা থেমে তাহসিন বলে, ভাইয়া আমার বাইকটা নিয়ে বলল উবারে চলে যা, আমার কাজ আছে, তারপর বাইক নিয়ে চলে গেল, আমাকে বলিনি কোথায় যাচ্ছে। ফিরোজ খান ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন, তুমি জিজ্ঞাসা করনি? করেছিলাম কিন্তু বলেনি। আর কিছু না বলেই ফিরোজ খান ফোন কেটে দেয়। ফোন রাখতেই মুমতাহিনা বেগম জিজ্ঞাসা করে, কি হলো, কোথায় আছে আরিয়ান? ফিরোজ খান নিরস মুখে উত্তর দেয়, জানি না, তাহসিনের বাইক নিয়ে কোথাও চলে গিয়েছে বলে যায়নি। উপস্থিত 4 জনের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আরিয়ান পরিপতি আগনাগত সন্তানের প্রতি ঠিক কতটা যত্নশীল ছিল। সেই স্ত্রী আইসিইউ ভর্তি, নবজাতক সন্তান, সবকিছু ঊর্ধ্বে আরিয়ান এমন কি কাজ থাকতে পারে কারো বোধগম্য হলো না। কোথাও যেতে পারে ভেবে পায় না ফিরোজ খান। কেবিন থেকে বেরিয়ে যায় দ্রুত পায়ে। উদ্দেশ্য ইমন আর ইস্তিয়াকের সাথে কথা বলা। কারণ ফিরোজ খান খুব ভালো করে জানেন আরিয়ানের ডান হাত বাম হাতে এই দুইটাই। ঢাকার ঠিক পাশেই বুড়িগঙ্গা নদীর ওপারে অবস্থিত ছোট্ট শান্ত একটি এলাকা আমানগড়। শহরে কোলাহল পেরিয়ে যে ব্রিজ পার হলে অন্য এক পৃথিবী। এখানে এখনো রয়ে গেছে গ্রামের সেই সত্যিকারের নিস্তবতা, সবুজ আর মাটির গন্ধ। আমানগড় আরিয়ানের মামার বাড়ি মানে তৃষাদের বাড়ি। পাকা রাস্তার মোড় ঘুরে ইটের রাস্তা ধরে কিছুটা এগোলে বিস্তীর্ণ মাঠের পাশে বাড়িটা। বেশ নিরিবিলি পরিবেশ। বাড়ির পিছনে ঘাট বাঁধানো পুকুর, বাড়ির চারপাশে ইট পাঁচিলে তোলা। তিশা আর তিশার মা একসাথে বসে চা খাচ্ছে আর গতকালের বিকালের ঘটনা পরিদর্শন বর্ণনা করছে। তিশার মা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, মরণ ঘাটিটা দিতে পারলি না, ওর জন্য তুই আজকে খানবারে বউ হতে পারিসনি। তিশা গা ছাড়া ভাব পায়ের উপর পা তুলে বসে বলে, শেষ তো ধরে ফেললো, গায়ে জোর আছে মানতে হবে। তিশার মা মুখটা ঝামটা দিয়ে বলে, হবে না, খানবারের রক্ত চুষে খাচ্ছে এই মাগি। ওর মা যেই কাজ করেছে সেই একই কাজ করেছে। সাই ভাইয়ের সাথে শুয়ে লজ্জা করে না? কথা শেষ হতে হঠাৎই বিকট শব্দে মা মেয়ে দুইজনে কেঁপে ওঠে। ভয়ে দুইজনকে কেঁপে ওঠে। দরজার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে।
তিশার মা সাহস করে উঠে গেলে দেখতে কি সমস্যা হলো। দরজার কাছে যেতেই শক্ত লোহার পাত এসে বুকে বরাবর আঘাত করে। ব্যথায় যন্ত্রণায় তিশার মা লুটিয়ে পড়ে। তিশা এগিয়ে এসে তার মাকে ধরে। তার মাকে ধরে রেখে সামনের দিকে তাকাতেই নজরে আসে কয়েক জোড়া কালো বুট জুতার। সেগুলো শব্দ তুলে তাদের দিকে এগিয়ে আসছে। নজর তুলতে তিশা দেখতে পায় কালো মাস্ক, কালো চশমা পরা কয়েকজন। তৃষা চিনতে অসুবিধা হয় না এইটা আরিয়ান, কারণ গতবার হাসপাতালের দৃশ্য তার এখনও স্মরণে আছে। তিশার মা সেন্সলেস হয়ে পড়ে আছে মেঝেতে। আরিয়ানের সাথে আরও লোক দেখে তিশা শুল জমে আসে ভয়তে। তিশা মনে মনে ভাবে, আরিয়ান ভাই তো দেশে ছিল না, গতকালের ঘটনা কিভাবে জানবে? জানবে, প্রমাণ তো করতে পারবা না। নিজের মনে হাজারটা ভাবনা ভেবে তৃষা চুপ করে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান এগিয়ে এসে গায়ের সর্বশক্তি প্রয়োগ করে তিশার গালে পরপর 2টা চড় মারে। শেষ চড়ে আঘাতে মেঝেতে পড়ে যায়। আরিয়ানের পাশে থাকা একজনের দিকে হাত বাড়াতেই পাশের জন আরিয়ানের এক হাত লাঠি তুলে দেয়। লাঠিটা দেখে তৃষার চোখ বড় বড় হয়ে যায়। আরিয়ান সেই লাঠি দিয়ে তৃষার কাছে এগিয়ে যায়। তৃষার সামনে ঝুঁকে বসে বলে, লাঠি অনেক সুন্দর তাই না? দেখ এই কোনায় আবার লাল রং রেগে আছে, কত সুন্দর তাই না? তৃষা 2 গালে স্পষ্ট ভাঁজ আঙ্গুলের ছাপ, সারা চুল ঘেমে ভিজে একাকার। কপাল ঘুরিয়ে দর দর করে ঘাম বের হচ্ছে। ভয়ার্ত চোখে একবার লাঠির দিকে তাকাচ্ছে তো আরেকবার আরিয়ানের দিকে। তৃষাকে ভয় পেতে দেখে আরিয়ান আবার বলে, কেমন হবে বলতো এইটা পুরোটা লাল হলে, আর ভালো লাগবে বল? কিছুটা থেমে আরিয়ান জিজ্ঞাসা করে, কেন করলি তুই হিংসা, প্রতিশোধ? তৃষা কিছু না বলে চুপ করে থাকে। তৃষাকে চুপ থাকতে দেখে আরিয়ান হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই বান্দির বাচ্চা, এই হারামজাদে উত্তর দে। তোরে আমি ওয়ার্নিং দিয়েছিলাম, শুনিসনি? একবার শাস্তি দিয়েছি, তাও শুধরাসনি। এবার আমার বউ বাচ্চা 2জনের ক্ষতি, তোর জীবন শেষ করে দিবেন আজকে। তৃষা ভয়ে কান্না করতে করতে বলে, আমার ভুল হয়েছে ভাইয়া, মাফ করে দেন। আমি কোনোদিনও আর পুরী ছায়াও মারবো না, এবারের মতো ছেড়ে দেন। আরিয়ান উঠে দাঁড়িয়ে মেঝেতে দাড়িটা ঠুকরে ঠুকরে বলে, সুযোগ দিয়েছিলাম, যেটা অপব্যবহার হয়েছে। নাও ইউ হ্যাভ টু পে ফর দিস। আর ভুল একবার হয়, একই ভুল বারবার, সেটা ভুল না, অন্যায়। ভুলের মাপ আছে, অন্যায় না। তৃষা ছুটে এসে আরিয়ানে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভাইয়া সত্যি বলছি, একবার সুযোগ দিন প্লিজ। আরিয়ান লাথি মারে তৃষাকে সরিয়ে দিয়ে বলে, তোর মতন না পাক আমার পা ধরেছিল? তৃষাকে উঠতে সুযোগ না দিয়ে আরিয়ান এগিয়ে যেয়ে তৃষার হাতের উপর এলো পাথারি লাঠির বাড়ি দিতে থাকে। তৃষায় যন্ত্রণা চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার মানুষ তো দূরে কথা, একটা পশু পাখি আসে না। এদিকে অত্যধিক আঘাতে তৃষা সেন্সলেস হয়ে পড়েছে। হাতের মাংস ফেটে যে রক্ত বের হচ্ছে। আরিয়ান কিছুটা থেমে আবার উদ্বিগ্ন হয়ে তৃষার মাথায় আঘাত করবে বলে, কিন্তু সেই সময় আরিয়ান থামে। এভাবে নিজের হাতে আইন তুলে নেবে না। পরিচিত কণ্ঠস্বর শুনে আরিয়ান থেমে যায়। ঘুরে তাকাতেই দেখতে পাই ফিরোজ খান দাঁড়িয়ে আছে, সাথে সে তৃষার বাবা। তৃষার বাবা দৌড়ে এসে আরিয়ানের পায়ে ধরে বলে, আমার মেয়েকে মেরো না, আর কোনোদিনও তোমাদের মধ্যে আসবে না, এবারের মতো ছেড়ে দাও। আরিয়ান লাঠি নামিয়ে বলে, সুযোগ তো দিয়েছিলাম, কাজে তো লাগাতে পারেননি, এখন নো অপশন, ডিরেক্ট অ্যাকশন। না না না, আর হবে না, আমি তো জানতাম না এসবের ব্যাপারে, জানলে এসব হতো না, ছেড়ে দাও। আরিয়ানের মামা বারবার কান্না জড়িত কণ্ঠে অনুরোধ করতে থাকে। আরিয়ান চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতে থাকা লাঠিটা ছুঁড়ে ফেলে আঙ্গুল তুলে বলে, আমার বউ বাচ্চার আপনাদের সারা বিন্দু পরিমাণ ক্ষতি হয় সফটওয়্যার কাজে জ্যান্ত পুঁতে দিব। কথাটা বলে আরিয়ান বেরিয়ে যায়, সাথে বেরিয়ে আসে ওর সাথে যাওয়া বাকি সবাই। সবার শেষে ফিরোজ খান বলে, আমার পরিবারের উপর তোমাদের ছায়া যদি পড়ে তো আরিয়ানের আগে আরিয়ানের বাবা তোমাদের কবর দিয়ে যাবে। ফিরোজ খান বেরিয়ে এসে দেখতে পায় আরিয়ান সেইখানে নেই। একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ফিরোজ খান বেরিয়ে আসতে অ্যাম্বুলেন্স থেকে লোক নেমে এসে ভিতরে চলে যায়। ছেলের এমন কাণ্ডে ফিরোজ খানের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে ওঠে। দাঁড়িয়ানা থেকে ফিরোজ খান গাড়িতে উঠে পড়েন। ইমনের কাছে ফোন দিতে ইমন সবটা বলে দেয় ফিরোজ খানকে, কারণ আরিয়ান ড্রাগ এবং হিংস্রতা 2টা ধারণা আছে। সঠিক সময়ে এসে আরিয়ানকে বাঁচিয়ে নেয় বড় একটা অপরাধ করার হাত থেকে। পুরি জ্ঞান ফিরছে শেষ রাতের দিকে। নার্স এসে খবর দিতে সবার প্রথমে আরিয়ান কেবিনে প্রবেশ করে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলায় অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়েছে। আরিয়ান ধীর পায়ে হেঁটে পুরি পাশে বসে আলতো করে পুরি হাত ধরে কারো স্পর্শ অনুভব করে পুরীর চোখ মেলে তাকায়। অতিরিক্ত রক্তক্ষরণে পুরীর মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আরিয়ানকে দেখে পুরি জিজ্ঞাসা করে, বাবুদের দেখেছেন? আরিয়ানের মুখ ভান করে উপর নিচে মাথা নেড়ে জানায়, হ্যাঁ। আরিয়ান মুখ ভার দেখে পুরি বলে, এভাবে মুখ ভার করে আছো কেন? আরিয়ান পুরি হাত ধরে কান্না জড়া কণ্ঠে বলে, আমি এই জন্যই তোমাকে এক মুহূর্ত দূরে রাখতে চাইতাম না। তুমি শোনো না আমার কথা, আজকে আমি মিটিংয়ের জন্য না গেলে তোমার এমন অবস্থা হতো না। আমি ঠিক আছি, দেখুন বাবুরা ভালো আছে। যা হয়েছে তা তো হয়ে গিয়েছে, এত ভেবে কি হবে? আমি আর কোনোদিনও তোমাকে রেখে কোথাও যাব না, কোথাও না। ওদের কথা শেষ হওয়ার আগেই মুমতাহিনা বেগম আর মরিয়ম বেগম কেবিনে ঢোকেন। বাচ্চাদের এখনও মায়ের কাছে রাখা হয়নি। মুমতাহিনা বেগম পুরীর পাশে 3জনকে শুইয়ে দেয়।
ওদেরকে রেখে মুমতাহিনা বেগম ও মরিয়ম বেগম বেরিয়ে যান। আরিয়ান এগিয়ে যেয়ে পুরীর কপালে আলতো করে চুমু দেয়। তারপর প্রিয়ান, প্রিয়ন্তা, প্রিয়তম এর কপালে খুব আস্তে ছুট ছুঁয়ে দেয়। একটি সুন্দর স্বয়ংসম্পূর্ণ পরিবার যেখানে ভালোবাসায় পরিপূর্ণ। কেটে গেছে 3টি বছর হাসি কান্না সুখ দুঃখের মাঝে। খানবাড়ি মাতিয়ে রাখে পুরী আরিয়ানের 3টে পুতুল। এক গুড়ি গুড়ি পায়ে 3জনকে হাঁটছে এবং আধো আধো কথা বলতে পারে। সকাল সকাল সকলে খুবই ব্যস্ত যার যার মতো রেডি হতে। পুরী নিজে রেডি হয়ে প্রিয়ান আর প্রিয়মকে তৈরি করে দিয়েছে। আর প্রিয় তো তার বাবার কাছে, মেয়েটা বাবার খুব নেওয়া, বাবা থাকলে তোর মার লাগে না। আরিয়ান প্রিয়া তাকে রেডি করে এসে বলে, এই যে আমার বাবা মেয়ে রেডি হয়ে তোমাদের কত দূর। পুরী তখন গোসল করে এসে ছেলে 2জনকে রেডি করেছে। আরিয়ানকে ফিটফাট দেখে কোমরে হাত রেখে বলে, নিজে তো একজনকে রেডি করে ব্যাস, আর আমার যে 2জনকে, আর কত বায়না 2জন এটা পরবে না ওইটা পরবে না, আবার পারফিউম দিবে, একদম বাপের মতো হয়েছে। ফ্যাশন বাস, আমি রেডি হব কখন? পুরী রেগে যাওয়ার থেকে পিয়াতা এগিয়ে কানে কানে বলে, পাপা পাপা মাম্মা তো রেগে আছে। আরিয়ান মাথা ঝাঁকিয়ে বলে, মামুনি ঠিক বলেছ, চলো ভাইয়াদের রেডি করে দেই, আর তোমার মাম্মি তো রেডি হয়ে নিক। 2জন ফিস ফিস করতে করতে থেকে পুরী জিজ্ঞাসা করে, বাপ মেয়ে কি আলোচনা চলছে? পুরী কথা আরিয়ান বলে, আরে কিছু না, তুমি রেডি হও, আমি ওদেরকে দেখছি, যাও জলদি, না হলে ফ্লাইট মিস হবে। হ্যাঁ তাই করো, আমি পারছি না আর। পুরী চলে যায় রেডি হতে, আরিয়ান যায় ছেলেদের রেডি করতে। আজকে খানবাড়ির সকলে আগ্রহ উদ্দেশ্যে রওনা দিব। অনেকদিন প্ল্যান ছিল, এই 3 বছরে খানবাড়ির সদস্য সংখ্যা বেড়েছে। এরই মধ্যে আখি আর তাহসিন বিয়ে হয়েছে। আরিশার কুলে জুড়ে এসেছে ফুটফুটে একটা মেয়ে, নাইম ইশিতা। আজকে ট্রিপল ঈশান আরিশা ঈশিতায় যোগ দিয়েছে। খানবাড়ির সকলে মিলে রওনা দেয় পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে অন্যতম তাজমহল দেখতে। তাজমহলকে প্রথমবার দূর থেকে দেখলে মনে হবে আকাশ ভেসে থাকা কোনো নিখুঁত সাদা মেঘ ভুল করে মাটিতে নেমে এসেছে। ভোরের আলোয় রঙের অন্যরকম হালকা নীলচে সোনালি আভা ধরা দেয়। দিনের আলোয় নিখুঁত দুধ সাদা, কিংবদন্তি সূর্যাস্তে গোলাপি, আর রাতের চাঁদের আলোয় রূপার মতো আলোকিত নিঃশব্দ শীতল ও পার্থিত সৌন্দর্য। প্রধান গম্বুজটি যেন নিখুঁতভাবে গোলাপের মতো পাপড়ির মতো সমৃদ্ধ, যেখানে আলো পড়ে মার্বেলের গায়ে হালকা মায়াবী দীপ্তি ছড়িয়ে দেয়। চারদিকে 4টি মিনার উঁচু হয়ে দাঁড়ায়েন 4জন সতর্ক প্রহরী, সময় ঝড়ো যাদের নত করতে পারেনি। সামনে চর্য বাচ্চার নিবদ্ধ জলে তাজমহলের প্রতিচ্ছবি এতটাই পরিষ্কার যেন আসল স্থাপনাটি আর তার প্রতিবিম্ব দুটোই পরস্পরে ধরা হাতে দাঁড়িয়ে আছে। উদ্যানের সুশৃঙ্খল সবুজ ঘাস, সারি সারি সাইপ্রেল গাছ আর ফুলের সুবাস সব মিলে পরিবেশটা দেয় একটা স্বপ্নের বাগানের অনুভূতি। সবচেয়ে মোহনীয় হলো এর নীরবতা, এবং নীরবতা যা গভীর, ধ্যানমগ্ন, ইতিহাস ভরা। মনে হয় 1000 বছরের পুরনো কোনো ভালোবাসা এখানে আজও শ্বাস নিচ্ছে। সাদা মার্বেলের গায়ে শুকনো নকশা, সব মিললে তাজমহল শুধু একটা স্থাপনা নয়, ভালোবাসার ভাষায় লেখা এক বিশাল কবিতা। কারণ তাজমহল শুধু সৌন্দর্যের সাক্ষী নয়, মানুষের ভালোবাসা কত অমর হতে পারে তার একটা বাস্তব প্রমাণ। সকালে কোমল আলোয় আগ্রহ আকাশটা যেন একটু বেশি নরম, একটু বেশি শান্ত। তাজমহলের দিকে যে যাওয়া দীর্ঘ পথটা তখনও পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি। হালকা শীতের কুয়াশা মাটি ছুঁয়ে আছে, দূরে সাদা রঙের অস্পষ্ট ছায়া চোখে পড়ে। এই পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসে আরিয়ান, পরিয়ার, তাদের 3 সন্তান, এক বিশাল উৎসাহিত ভালোবাসা বাঁধা পরিবার। সামনে হাঁটছে ছোটদের দল আর হাত ধরে, কখনো দৌড়াচ্ছে, কখনো থামছে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখে। এরই মাঝে পুরী হাত ধরে আরিয়ান। চারপাশে বিহমিত সৌন্দর্য দেখে মনে হয় যেন তারা সবাই মিলে এক হারিয়ে যাওয়া রূপকথার রাজ্যে ঢুকে পড়েছে। তাজমহলের প্রধান ফটক পেরিয়ে তারা যখন ভেতরে আসে, চারিদিকে নিস্তবতা এক মুহূর্তে গভীর হয়ে ওঠে। সামান্য দৃশ্যটা তখন ওই সম্পূর্ণ। আকাশের নিচে ভোরের আলোয় সাদা মার্বেল বিশাল গম্বুজ, যা এতই পরিষ্কার, এতই শান্ত যে চোখ এবং মনের প্রশান্তি দিয়ে যায়। চারিদিকে সবুজ উদ্যান, সারি সারি গাছ, দীর্ঘ চৌবাচ্চা, স্থির জলের ভেতর তাজমহলের নিখুঁত প্রতিচ্ছবি, সব মিলিয়ে এক স্বপ্নের বাগান। বাচ্চারা পাশে দাঁড়িয়ে বিহমিত হয়ে তাকিয়ে থাকে এই সৌন্দর্যের দিকে। কেউ নরম ঘাস শুয়ে দেখে, কেউ আবার আনমনে আঙ্গুল দিয়ে জলের উপর বৃত্ত আঁকে। পুরী একটু দূরে দাঁড়িয়ে থাকে, তার চোখে ভরে আলো, তার তাজমহলের সাদা মার্বেলের প্রতিচ্ছবি। এত সন্তান, এত দায়িত্বের মাঝেও আজ তার ভেতরটা অদ্ভুত শান্তিতে ভরে ওঠে, যেন সমগ্র পৃথিবীর ভালোবাসা এই সাদা সমাধি, নিস্তবতার মতো নিখুঁত। আরিয়ান এক মুহূর্ত দাঁড়িয়ে পুরো দৃশ্যটা মনে গেঁথে নেয়। তার পরিবার, পরিস্নিগ্ধ হাসি, বাচ্চাদের হাসি,
তাদের বিস্ময় সবকিছু মিলে যেন তার নিজের জীবনের এক পরিপূর্ণ তাজমহল। সূর্যের আলো একটু একটু করে বাড়ে আর সাদা পাথরে লেগে থাকা শিশির ভেজার মতো ঝলমল করে ওঠে পুরো স্থাপনাটি। নরম হাওয়া গাছের পাতা কেঁপে ওঠে, দূরে কবুতর উড়ে যায় ধীর গতিতে। আরিয়ান পুরি আর 3 সন্তান মিলে দাঁড়িয়ে সেই দৃশ্য সৌন্দর্যের সামনে। একটি পরিবার, একটি ভালোবাসা, উজ্জ্বল চিত্র যা তাজমহলের নীরবতার সঙ্গে যেন এক অদৃশ্য বন্ধনে যুক্ত। আরিয়ান পুরী কাছে টেনে এনে বলে, পুরো পৃথিবী তাজমহল দেখলেও মমতাজ তাজমহল দেখেনি, অথচ তার প্রতি ভালোবাসার নিদর্শন। ভালোবাসার মানুষকে প্রতি মুহূর্তে ভালোবাসা অনুভব করাটাই আসল সত্যকথা। পুরী আরিয়ানের কাঁধে মাথা রেখে বলে, ঠিক বলেছেন, ভালোবাসতে হলে বেঁচে থাকতেই বসতেই হবে, অনুভব করাতে হবে। পুরী কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে আরিয়ান বলে, ভালোবাসা কেবল অনুভবের নাম নয়, এটি প্রতিটি শ্বাস, প্রতিটি নীরব মুহূর্তের আত্মার অবিচল অঙ্গীকার। ভালোবাসা কেবল বলা নয়, এটি নিঃশব্দ হৃদয়ের এক অন্তত প্রতিজ্ঞা। আর আরিয়ান খানের জীবনের একমাত্র সঙ্গিনী, হৃদয় হরণী নূরে খান পুরী। জীবনে মরণে সে আমার সব, আমি তোমাকে ভালোবাসি। পুরী পরম নিশ্চিন্তে চোখ বুজে ধীরভাবে আরিয়ানের কর্ণকুলে প্রবেশ করে পুরী কথা, ভালোবাসি আমার রাগী দুষ্টু মিষ্টি খান সাহেবকে। গাইজ, গল্পটি এখানেই সমাপ্ত। আমার মতন এরকম বাজে ভয়েসে যে আপনারা গল্প শুনবেন ফুল, আমি ভাবতেই পারি না। তারপরও আপনারা শুনেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো গাইজ, আমাদের মেন চ্যানেল ভয়েস অফ জামিলে আমাদের নতুন গল্প আপলোড করা হয়ে গেছে অলরেডি, তো সবাই দেখে নেবেন। গল্পের নাম হচ্ছে বিয়ের বাঁধন। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। স্ক্রিনে ভেসে উঠবে, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।